বাংলাদেশের অভ্যুত্থান প্রেরণা যোগাবে বিশ্বকে, জাতিসংঘে ভাষণে ডক্টর ইউনূস বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফেরানোর দাবি, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতির অধিকার নেই। সপ্তাহান্তে বেড়েছে মাছ মুরগির দাম, বাড়তি চিনি ও ছুটির দিনে কারণ ছাড়াই বাড়ে পণ্যের মূল্য, অভিযোগ ক্রেতার। বাংলাদেশি ইলিশ দেখতে কলকাতার বাজারে মানুষের ঢল, কেজি প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এবং বৃষ্টি বাধায় কানপুর টেস্ট আগেই শেষ হলো প্রথম দিনের খেলা, গ্যালারিতে টাইগার সমর্থক রবিকে মারধরের অভিযোগ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন একিএস টিভি সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। বাংলাদেশের অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এ সময় প্রফেসর ইউনূস বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারে। উন্নয়নশীল দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করারও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে শাইমা আক্তারের প্রতিবেদনে। বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন আর সংস্থাটির সঙ্গে অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজেন্ডা প্রণয়ন ও বাস্তবায়ন। ভাষণের শুরুতে জুলাই আগস্টে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তনের কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে পুরো দেশ একনায়কতন্ত্রের নিপীড়ন, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো উচ্চাভিলাষ নয়, বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, ছাত্র আন্দোলনে প্রায় ৮০০-র বেশি মানুষ জীবন হারিয়েছে। বলেন, বাংলাদেশের মানুষের অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে শক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে জানান, তরুণরাই দেশের আপাময় জনসাধারণের সাথে একমত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন তার হাতে। পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। দায়িত্বভার গ্রহণের ২ সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ব দরবারে মানুষের মৌলিক অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। জানান, দেশ সংস্কারে নেওয়া উদ্যোগ যেন টেকসই ও দীর্ঘমেয়াদী হয় তার নিশ্চিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত ৪৩টি দেশের ৬৩টি শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রতি বছর বাংলাদেশের ২৫ লাখ তরুণ তরুণী শ্রমবাজারে যুক্ত হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ১.৫ কোটি অভিবাসীর কথা তুলে ধরেন। সব অভিবাসীদের জন্য মানবিক আচরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ যেন মানুষের কর্মক্ষেত্র সংকুচিত না করে সে বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে নিশ্চিত করতে হবে
যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনিদের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের বলে উল্লেখ করেন তিনি। অবিলম্বে যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রী তত্ত্বের বাস্তবায়নের আহ্বান জানান প্রফেসর ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গার নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করেন ডক্টর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহরের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি একথা বলেন। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার দেশ শাসন করবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে মন্তব্য করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, একটা সুষ্ঠু আবাদ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। স্বাস্থ্য খাতে এখনো আওয়ামী লীগের পিতাত্তারা বসে আছে দাবি করে দুর্নীতিবাজদের দায়িত্ব রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেরি হলে দেশের মানুষের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে বলে দাবি তার। আর গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। কক্সবাজারে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে পেকুয়ায় দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের সম্মান দিতে সুসংহত করতে হবে স্বাধীনতা, সার্বভৌমত্ব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে আমরা সুসংহত রাখবার চেষ্টা করব। এটাই হবে আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা। এদিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ফার্মাসিস্ট সমাবেশ। সমাবেশে নিজেদের দাবি তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা। গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন আমার প্রিয় নেতা এনডিএর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরমান যখন গুরুত্বপূর্ণ জায়গায় বসবেন, তারা নিশ্চয় এই জাতির নেতৃত্বে পালন আছেন, ইনশাআল্লাহ আমাদেরকে তারা উপহার দিবেন। স্বাস্থ্য খাতে পরনির্ভরশীলতা কমাতে এ খাতের গুণগত মান বৃদ্ধির উপর জোর দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। যদি হেলথকে পরনির্ভরশীল না রাখতে চাই, যদি আমাদের দেশ থেকে রুগীর বাইরে যাওয়া বন্ধ করতে চাই, তাহলে আমাদের সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরে আমাদের গুণগত মান আরও উন্নত করতে হবে। স্বাস্থ্য খাত সহ পুরো প্রশাসনকে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোষরমুক্ত করার দাবিও জানান তিনি।
প্রশাসনের সর্বত্র, বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র অ্যাডভাইজার আর সচিব আর 1-2 ডিজি বাদ দিয়ে সর্বত্রই আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। দে শুড বি রিমুভ, এবং তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয় তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন। যত দেরিতে করবেন মানুষ কিন্তু আবারও আপনাদের বিরুদ্ধেও ফুঁসে উঠতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার রোকন সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তৃতীয় শক্তির উত্থান নিয়েও দলীয় কর্মীদের হুঁশিয়ার করেন আমির। এদিকে রাজধানীতে মহানগর উত্তর জামায়াতের এক সমাবেশে অংশ নিয়ে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পাঠ্যপুস্তকে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার অতি দ্রুত মুছে ফেলার দাবি জানান। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে। শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতের রোকন সম্মেলনে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার অধিকার নেই। ব্যত্যয় হলে তৃতীয় শক্তির উদ্ভব নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন আমির। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে, রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। অন্তর্বর্তী সরকার সম্মানের সাথে বিদায় নেবেন এমন প্রত্যাশা জানিয়ে জামায়াত আমির বলেন, দ্রুততম সময়ে ফেসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। এদিকে ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্র শিবির নেতাদের সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, শিক্ষা ব্যবস্থা থেকে ভারতীয় অপসংস্কৃতি ও অন ইসলামিক নীতি দূর করতে হবে। শিক্ষা ব্যবস্থায় যে পৌত্তলিকতা, ভারতীয় কালচার, অ্যান্টি ইসলামিক সিলেবাস, জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে এটা অবিলম্বে মুছে ফেলতে হবে। পরে মহানগর দক্ষিণের শুরা সম্মেলনে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তোলা হবে। আজকে জাকাত ভিত্তিক সমাজ নাই, আজকে সুদ ভিত্তিক সমাজ হওয়ার কারণে গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হতো তাহলে ভারসাম্য হতো। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা পায়, ইনশাআল্লাহ সুদকে বিতাড়িত করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে ব্যাংক খাত সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলো দ্রুত সংস্কারের দাবিও জানান জামায়াত নেতারা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার। বেড়েছে মাছ, মাংস, মুরগি ও চিনির দাম। ভরা মৌসুমেও সাধ্যের নাগালে আসছে না ইলিশের দাম। ক্রেতাদের অভিযোগ, ছুটির দিনে কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চড়া নিত্যপণ্যের বাজার। বেড়েছে মাছ, মুরগি, চিনির দাম। হিমশিম অবস্থা সাধারণ মানুষের। আদা, রসুন এগুলি বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং হলুদ, ইন্ডিয়ান মরিচগুলির দাম বেশি, এরপরে চিনির দাম বেশি। অন্যান্য মালের দাম আগের দামে আছে, ডাইল, আটা মাছের দাম আগের দামে আছে। ছোটগুলা আমি ব্যস্ত আছি 700 টাকা আর 600 টাকা ছোটটা, আর বড় 1 কেজি সাইজেরটি 1700-1800 টাকা, আর 1.5 কেজি সাইজেরটি ওটা হলো 2200 টাকা কেজি বর্তমানে। হ্যাঁ, আগের চেয়ে বাড়তি, কেজি প্রতি 100-200 টাকা বাড়ছে।
বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দামও। ছুটির দিন কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতাদের। মাংস বা সব ধরনের জিনিসপত্রই আমরা বেশি দামে কিনতে হচ্ছে। যেমন আজকেই দেখা যাচ্ছে যে মুরগির দাম 190 টাকা কেজি, মানে পোলট্রি, যেটা গত সপ্তাহে 180 টাকা ছিল। এই ক্ষেত্রে ভোক্তা হিসাবে আমরা প্রতিনিয়তই একটা অস্বস্তিকর পরিবেশে আছি। মানে মোরলেস যদি ওভারঅল চিন্তা করেন তো দাম খুব একটা ভেরিয়েশন নাই, মানে আগে যেরকম ছিল এরকমই আছে বলা যায় আর কি। যেটা আসলে আমাদের যে খুব নাগালে চলে আসছে, আমরা এখন মানে আগে একটু বেশি কিনতে পারছি সেরকম না আসলে, মানে আমাদের সেই বাজেটের মধ্যে থাকতে হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত চাহিদা না থাকা ও ভ্যাট ট্যাক্স বেশি হওয়ায় কমছে না দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কেজিতে 15-20 টাকা পার্থক্য। গত সপ্তাহে আমরা ব্রয়লার বিক্রি করছি 165-70, এই সপ্তাহে আজকে বিক্রি করতেছি 185-80। বাড়ার কারণ হলো মনে করেন খামারে খাদ্যের দাম বেশি, মনে করেন ওষুধের দাম বেশি। খামার আলাদা কমে বিক্রি করতে পারলে আমরাও কমে আনতে হলে আমরাও কমে বিক্রি করবো। সব সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে আনার আহ্বান নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।